সঠিক তথ্য এবং নির্ভুলভাবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ঠিকভাবে ফিল আপ না করলে অনেকেই সমস্যায় পড়তে পারেন। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব নির্ভুলভাবে সহজভাবে কীভাবে আমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবো খুব সহজেই এবং মাত্র কয়েক মিনিটের মধ্যে। অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রথমে কি বলছে, প্রতিটি বিভাগে টিক বা চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ প্রদান করা বাধ্যতামূলক। যার প্রথমেই রয়েছে কতে পারিবারিক পরিচয়, মানে ফ্যামিলি ডিটেলস লাগছে এখানে। আচ্ছা, আমি এই ফর্মটা ফিল আপ করবো যাদের জন্য, তারা হলেন রাম সরকার এবং তার ওয়াইফ সীমা সরকার, দুজনের এই ফ্যামিলি। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, পরিবার সম্পর্কে এরা ঠিক কি বলতে চাইছে সেটা এই ফর্মের 13 নম্বর পেজে ক্লিয়ার করে দেওয়া আছে এবং সেই ভিত্তিতেই ফর্মটা ফিল আপ করা হচ্ছে। এরপর কয়ের আন্ডারে 1 নম্বরে আছে পরিবারের প্রধানের নাম। এবার সেখানে তাহলে আমি এখানে লিখবো রাম সরকার, যেহেতু উনি এই পরিবারের প্রধান। এবার পাশে দেখুন লেখা আছে আধার কার্ড অনুযায়ী, মানে আধার কার্ডে যে নাম লেখা আছে সেই নামটাই কিন্তু এখানে পুট করতে হবে। নেক্সট জন্ম তারিখ, দিন মাস বছর এই ফরম্যাটে লিখবেন, সেটাও আধার কার্ড অনুযায়ী লিখবেন। এরপর পরিবার প্রধানের লিঙ্গ, এই ফ্যামিলির ক্ষেত্রে পরিবার প্রধান রাম সরকার, তাহলে তার লিঙ্গ পুরুষ, সে বক্সে টিক দিলাম। পরিবার প্রধানের আধার নাম্বার, অবশ্যই আধার কার্ড দেখে সঠিকভাবে তথ্যটা পুট করবেন এখানে। 12 নম্বরের 12টা সংখ্যার একটা নাম্বার হয় এটা। নেক্সট 5 নম্বরে আছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে অবশ্যই সেই নাম্বারটা পুট করবেন এখানে। 6 নম্বরে আছে পরিবারের সদস্য সংখ্যা, শুধুমাত্র সংখ্যায় লিখতে বলেছে, যেখানে 2 জন সেখানে 2 জন, যেখানে 3 সেখানে 3। ঠিকানায় লিখতে বলেছে স্থায়ী ঠিকানা, অবশ্যই আধার কার্ড ভোটার কার্ডে যে স্থায়ী ঠিকানা আপনার দেওয়া আছে সেই কার্ড দেখে ঠিকানাটা লিখবেন। নেক্সট 8 নম্বরে আছে যোগাযোগ নাম্বার। এবারে বলে দেওয়া আছে পরিবারের প্রধানের আধার নাম্বারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার, মানে পরিবারের যে প্রধান তার যে আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বারটা লিখানো আছে সেই নাম্বার এখানে পুট করতে বলছে। 9 নম্বরে আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার, মানে পরিবারের সকলের সদস্যের ডিটেলস। প্রথমে আছে পরিবারের প্রধান। আচ্ছা, এরপরে দেখুন সদস্য 1 সদস্য 2 তো আছেই, সঙ্গে ডান দিকে যে বক্স আছে সেখানে দেখুন উপরে লেখা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে কিনা, নিচে হ্যাঁ 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 করে লেখা আছে, মানে যদি আবেদন করে থাকেন তার পাশে হ্যাঁতে টিক দেবেন, আর যদি না করে থাকেন তাহলে হ্যাঁতে টিক দেবেন না। পরিবারের প্রধান যেহেতু এখানে মেল, মানে রাম সরকার, তার জন্য এখানে হ্যাঁতে টিক হচ্ছে না। সদস্য 1 এখানে হবে সীমা সরকার, তার এখানে হ্যাঁতে টিক করলাম কারণ উনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন। ওনার নাম লেখা হবে, জন্ম তারিখ, লিঙ্গ মহিলা এবং পরিবার প্রধানের সাথে সম্পর্ক মানে এরা দম্পতি, সেটা লিখবো। আর আধার নাম্বার, আধার কার্ড দেখে আধার নাম্বারটাও লিখবো। নির্ভুলভাবে এই তথ্যগুলো দেওয়া উচিত। সেম প্রসেসে আরও যে সদস্য আছে বাড়ির, কারোর বাড়িতে 4 জন, কারোর বাড়িতে 5 জন আছে, সেম প্রসেসে এগুলো ফিল আপ করবেন। আচ্ছা, এই পাশে আরেকটা আছে যে বয়স যদি 5 বছরের কম হয় সেক্ষেত্রে আধার কার্ডের নাম্বার দেওয়ার কোনো দরকার নেই। এরপরে যাব 10 নম্বর পয়েন্ট, পরিবারের প্রধান এবং পরিবারের সকলের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। যে প্রধান আছেন তার ব্যাংক, কোন ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে সেটা লিখবেন, অ্যাকাউন্ট নাম্বার লিখবেন এবং IFSC কোড লিখবেন। এখানে আমি যার ফিল আপ করছি তার SBI অ্যাকাউন্ট এবং সেই হিসাবে আমি এটা ফিল আপ করছি। অবশ্যই ডান দিকে যেটা লেখা আছে ডিবিটি লিঙ্ক থাকতে হবে, এটা যেন মাথায় রাখবেন। সদস্য 1 তারও ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেবেন এবং এই একইভাবে বাকি সদস্যদেরও ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেবেন। প্রথমে কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে তার নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং শেষে IFSC কোড। ওকে, এরপরে 11 নম্বর পয়েন্ট হচ্ছে এপিক, মানে ভোটার তালিকার নাম্বার। পরিবারের যে প্রধান তার দিলেন, বিধানসভা ক্ষেত্র এবং অংশের নাম্বার দিলেন। এগুলো আপনারা ভোটার কার্ড হাতের কাছে রাখবেন, সেই ভোটার কার্ড খুঁজলেই পেয়ে যাবেন। এটার পরে যে সদস্যগুলো আছে একের পর এক সবারই পুট করবেন, সদস্য 1 সদস্য 2 যা যা আছে সব এক এক করে দেখে দেখে পুট করবেন। 12 নম্বর আছে বিভাগ, মানে আপনি কোন কাস্টের আন্ডারে পড়ছেন। অসংরক্ষিত কিন্তু আর্থিকভাবে দুর্বল, তফসিল উপজাতি, অনগ্রসর জাতি, এরকম বিভিন্ন যে পার্টগুলো আছে তা যেটা হবে সেটা আমি টিক মারবেন। যদি কাস্ট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট অবশ্যই শো করাতে হবে আপনাকে। নেক্সট খতে রয়েছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি, আপনি পান কিনা, ডিজিটাল রেশন কার্ড আপনার আছে কিনা, হ্যাঁ আছে, ঠিক, কারণ এখন 99% আছেই। আচ্ছা, যদি হ্যাঁ হয় তাহলে কার্ডের ধরন, এখানে 4-5 রকম ধরন দেওয়া আছে, যেটা আপনার সেটা আপনি পুট করবেন। 3 নম্বর পয়েন্ট বলছে পরিবারটি রেশন তুলছে কিনা দোকান থেকে, সেটা 2টো বক্স আছে, যেটা ঠিক সেই বক্সে টিক দেবেন। নেক্সট হচ্ছে সম্পদ। প্রথম 1 নম্বর আছে বাড়ির ধরন, মানে বলছে আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি উত্তর হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক দেবেন, যদি না হয় তাহলে নাতে টিক দেবেন। 2 নম্বর আছে পারিবারিক জমির মালিকানা, যদি জমি থাকে তাহলে হ্যাঁতে টিক দেবেন, যদি না থাকে তাহলে নাতে টিক দেবেন। এবার যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে রেজিস্ট্রেশন কপি, মিউটেশন কপি, পর্চা এবং রেকর্ডের কপি। এই ডকুমেন্টসগুলো লাগবে আপনার। 3 নম্বরে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, আপনার পরিবারের যতগুলো সদস্য আছে তাদের মোট জমির পরিমাণ, যদি না থাকে তাহলে এখানে কিছু লেখা নেই, যদি থাকে তাহলে লিখতে হবে। 4 নম্বর যানবাহন, বলছে যে আপনার পরিবারে কোনো সদস্যের কোনো 4 চাকার মোটর চালিত গাড়ি আছে কিনা, যদি হ্যাঁ থাকে হ্যাঁ, যদি না থাকে না।
আচ্ছা, যদি থাকে সেক্ষেত্রে গাড়ির সংখ্যা, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, আর গাড়ির মডেলটা কি এই পাশে সেটা লিখতে বলছে। 5 নাম্বার, পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা আছে কিনা, যদি না থাকে তাহলে না, যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁতে টিক দিতে হবে। এরপরে যদি হ্যাঁ থাকে তাহলে সেটা কী প্রকার, সরকারি বেসরকারি না এইচএফ, সেটার মধ্যে টিক দিতে হবে এবং তার ডিটেলস দিতে হবে, মানে বিমার অঙ্ক আর প্রিমিয়ামের বিবরণ। সেটা প্রথমত যে ফ্যামিলির হেড তার জন্য এবং তারপরে এক এক করে বাকি সদস্যদের জন্য চেয়েছে ডিটেলস। এটা কমপ্লিট হয়ে গেল। এরপর আসছে ঘ, আয় বা পেশা। প্রথমে বলছে কোনো সদস্য কি আয়কর বা পেশাতে কর প্রদান করেন, যদি উত্তর হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক দেবেন, যদি না হয় তাহলে নাতে টিক দেবেন। এবার পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে তার নাম্বার চাইছে। এখন সবারই প্যান কার্ড আছে, নাম্বার দিতে হবে। প্রথমে তো ফ্যামিলি হেডের নাম দিলাম, তারপরে সেখানে তার প্যান নাম্বার বসালাম। সদস্য 1 তার নাম দেবো, তার প্যান নাম্বার বসাবো। প্যান কার্ডও হাতের কাছে রাখবেন। এক এক করে বাড়ির যতগুলো সদস্য আছে সকলেরই প্যান কার্ডের নাম্বার আর নাম বসিয়ে দেওয়া হলো। 3 নাম্বার, কর্মসংস্থানের ধরন, মানে পরিবারের প্রধান কী কাজ করেন। প্রথম বলছে সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, মানে কোনো উদ্যোক্তা, কোনো ব্যবসায়ী, কোনো মালিক ইত্যাদি। নেক্সট বলছে আংশিক সময়ে কর্মরত। তারপরে বলছে অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত। তারপরে বলছে পরিযায়ী শ্রমিক কিনা, বেকার কিনা, নাকি অন্যান্য। যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে পরিবারের প্রধানের সাথে আপনার, সেটাই টিক মারবেন। আমি এখানে অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কারিগর, শিল্পী ও কৃষক যে পার্টটা, এটা টিক মারলাম। নেক্সট সদস্য 1, এক্ষেত্রেও যেগুলো আছে সরকারি ক্ষেত্রে কাজ করেন কিনা, বেসরকারি কোনো কাজ করেন কিনা, বা সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত মানে ব্যবসায়ী, মালিক ইত্যাদি এসব কিনা। যাই হোক একই সেম জিনিস প্রথমটার মতোই। 4 নম্বরে আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। সেই সংখ্যা আপনাকে এখানে লিখতেও দুটো ঘর দেওয়া আছে। এখানে একজন শিক্ষিত, একজন অশিক্ষিত। প্রধান যিনি পরিবারে তিনি অশিক্ষিত, আর যিনি সদস্য 1 তিনি শিক্ষিত। আর তার শিক্ষাগত যোগ্যতা, যদি শিক্ষিত হয় তাহলে শিক্ষাগত যোগ্যতা লিখতে বলছে। একইভাবে যদি সদস্য 2, 3 আরও থেকে থাকে তাদেরটাও একইভাবে ফিল আপ করবে। 5 নম্বর বলছে কোনো সদস্য সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক কিংবা পৌর স্থানীয় কোনো সংস্থায় কাজ করেন কিনা, বা আগে করতেন মানে প্রাক্তন কিনা। যদি হ্যাঁ হয় হ্যাঁ, যদি না হয় না, এবং তার নাম, সদস্য নাম্বার লিখতে হবে। 6 নম্বরে বলছে কোনো সদস্য সরকারি পেনশনভোগী কিনা। উত্তর হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যদি পেনশনভোগী হন তাহলে তার সদস্য নাম্বার লিখতে হবে এবং স্লিপ অ্যাড করতে হবে। 7 নম্বর, কোনো সদস্য জিএসটি পে করে কিনা। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সেক্ষেত্রে জিএসটি নাম্বার পুট করতে হবে, যদি না হয় তাহলে কোনো দরকার নেই সেখানে। 8 নম্বর, পরিবারের বার্ষিক আয় চেয়েছে এখানে। আচ্ছা, অঙ্কে লিখতে বলেছে 60, 70, 72, 80, 82, 84, যার যেমন সেটা তারা লিখবে। অন্যান্য পরিচয় নথি, সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে। এই ফ্যামিলিটার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাই আমি এখানে প্রযোজ্য নয়তে টিক করলাম প্রধানের জন্য এবং সদস্য 1-এর জন্যই তাই। আপনাদের জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটা আপনারা টিক করবেন। 2 নাম্বার, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি ক্রেডিট কার্ড যেগুলো আছে সেগুলো উপভোগ করেন কিনা বা সেগুলো পান কিনা আপনারা, তার ডিটেলস চেয়েছে এখানে। এক্ষেত্রে যে পরিবার প্রধান আছেন উনি সুবিধা পান, এবং সেই অনুযায়ী নাম্বার, আইডি সংখ্যা এবং যে তারিখে ওটা ইস্যু করা হয়েছিল সেই তারিখ বসানো হয়েছে। কিন্তু সদস্য 1 সে কোনো কিছু পায় না, তার জন্য সেখানে কিছু বসানো হলো না, এবং একইভাবে বাকিগুলো ফিল আপ করা হবে যার বাড়িতে 3-4টে মেম্বার। 3 নাম্বার, যদি SIR 2026 নাম বাদ পড়ে থাকে সেক্ষেত্রে মামলার বিচারাধীন কিনা সেটা জানতে চেয়েছে। এই পরিবারের ক্ষেত্রে পরিবারের প্রধানের জন্য এটা প্রযোজ্য নয়, তার জন্য আমি টিক মারলাম প্রযোজ্য নয়তে, এবং সদস্য 1-এর ক্ষেত্রেও প্রযোজ্য নয়, তাই এটাতে টিক মারলাম। বাকি সদস্য নেই এখানে। 4তে বলছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। বাড়িতে যদি কোনো শিশু থেকে থাকে কোন স্কুলে পড়ছে সেটারও ডিটেলস চাইছে এখানে, বিদ্যালয়ের নাম ধাম সব কিছু চাইছে। বেশ। 2 নম্বর, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশু থেকে থাকলে তাদের টিকাকরণের অবস্থা এখানে টিক, যেটা ঠিক সেখানে টিক দিতে হবে, আর যদি টিকাকরণ হয়ে থাকে সেই মুহূর্তে তাদের কার্ডের আইডি নাম্বার লিখতে হচ্ছে। 6, সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কোনো সরকারি প্রকল্প ডিবিটির মধ্যে পাচ্ছেন কিনা এটা তার জন্য। পরিবারের প্রধান যে তিনি পান কি পান না, হ্যাঁ পান, তার জন্য এখানে হ্যাঁতে টিক বললাম। এবার তার নামটা কি সেটা এখানে লেখা হচ্ছে, এবং এখানে পাশে একটা বক্স আছে যে আপনি কি প্রকল্প থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, মানে আপনি কি এটা নিতে চাইছেন না। যদি না হয় তাহলে হ্যাঁতে টিক মারবেন, আর যদি হ্যাঁ হয় তাহলে কিছু দেওয়ার দরকার নেই। নেক্সট সদস্য 1, ইনি কিন্তু কোনো প্রকল্প ডিবিটির মাধ্যমে পান না। এভাবে বাকিগুলো ফিল আপ করে নেবেন। 2 নম্বরে বলছে বাদ দেওয়া হলে কারণটা কি সেটা এখানে লেখা থাকবে। যদি আপনার এই ফর্মটা কোনো কারণে বাদ পড়ে
মানে অন্নপূর্ণা যোজনা থেকে যদি কোনো কারণে বাদ পড়ে তাহলে কেন সেটা এখানে লেখা থাকবে। লাস্ট আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। মানে এটা হচ্ছে নিজে যে তুমি ফর্মটা ফিল আপ করলে এটা তুমি সব কিছু সঠিক তথ্য দিয়েছো, কোনো ভুলভাল তথ্য দাওনি এবং যা যা করতে বলেছো তুমি সবটাই ফিল আপ করেছো এই ফর্মের মধ্যে। এটা তার স্বীকারোক্তি তার, এবং লাস্টে এখানে স্বাক্ষর করবে। ঠিক আছে, এই যে এখানে দ্রষ্টব্য বলতে কি লেখা আছে, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। আর লাস্টের এই যে পার্টটা, এটা দেখো উপরে লেখাই আছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। তাহলে আমরা এই ফর্মটি ফিল আপ করে ফেললাম। আমার মনে হয় প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো হাতের কাছে রাখলে ফর্মটা ফিল আপ করা খুব একটা কষ্টকর নয়। তবে হ্যাঁ, দেখে দেখে নির্ভুলভাবে সময় নিয়ে অবশ্যই ফিল আপ করা উচিত। ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আরও সরকারি প্রকল্পের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।